শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা এখন শুরুতেই সেখানে চলে যাচ্ছি। পার্লামেন্ট হাউস, সেখানেই জনগণের জন্য জনগণ আইন প্রণয়ন করে এবং জনগণ সেই আইনের দ্বারা শাসিত হয়। জনগণের আইনের দ্বারা জনগণ শাসিত হয়। তাহলে জনগণ যাদেরকে সার্বভৌম ক্ষমতা দিয়ে সার্বভৌম পার্লামেন্টে পাঠালো, আইনটা তো ওখানেই প্রণীত হবে এবং সেই আইন প্রণয়ন নিয়ে তো কোনো প্রশ্ন থাকা ঠিক নয়। কারণ আমরা যদি জনগণের সার্বভৌমত্ব স্বীকার করি, আমরা যদি রাষ্ট্রের মালিকানা জনগণ হিসেবে স্বীকার করি এবং সার্বভৌমত্ব ক্ষমতার সেই প্রতিনিধিত্ব সার্বভৌম পার্লামেন্টে হয় স্বীকার করি, তাহলে আইনটা তো ওখানেই প্রণীত হতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। জুলাই সনদ নিয়ে এখন ঐকমত্যে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। জুলাই সনদের খসড়া একটি অসম্পূর্ণ প্রস্তাব বলছে জামায়াত ইসলামী। ঐকমত্য কমিশনের ২১তম দিনের বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে জামায়াত ও এনসিপি জানায়, যেসব বিষয়ে আলোচনা হয়েছে তা কিভাবে বাস্তবায়ন হবে এর উল্লেখ নেই সনদের খসড়ায়। জামায়াত জানায় তারা নিজেরাই একটি খসড়া প্রস্তাব কমিশনে জমা দেবে। জুলাই সনদের আইনগত ভিত্তির জন্য অধ্যাদেশ অথবা গণভোটের প্রস্তাব করেছে দলটি। এদিকে বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে যেসব বিষয়ে একমত হবে সেগুলো চূড়ান্ত রূপ দিতে হবে। বলেন, ২-১ দিনের মধ্যে প্রাথমিক পর্যায়ের ঐকমত্যের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। আজকের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ও সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা চলছে। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, নাগরিকের মৌলিক অধিকার নিয়ে আলোচনা হবে। জাতীয় নির্বাচন সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। দাবি আপত্তি নিষ্পত্তির পর ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। দুপুরে নির্বাচন কমিশন জানায়, ভোটার তালিকা আইন সংশোধন প্রক্রিয়ায় দেরি হয়। শুরুতে কমিশন কেবল একটি সম্পূরক তালিকা প্রকাশের পরিকল্পনা করেছিল, তবে আইন সংশোধনের কাজ শেষ হয় এখন একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, খসড়া তালিকায় নতুন করে ৪৪,৬৬,০০০ ভোটার যুক্ত হয়েছেন এবং দ্রুত এটি প্রকাশ করা হবে। সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২,৩৭,৩২,২৭৪ জন। জুলাই সনদ ঘোষণা করে দ্রুত লন্ডন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভোটের তারিখ ঘোষণা দিতে সরকারের প্রতি আহ্বান বিএনপির। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সংস্কারকে স্বাগত জানানোর পরও জাতির জন্য প্রয়োজনহীন নানা বিষয় সামনে আনা হচ্ছে। পিআর নয়, দেশের মানুষ যেই পদ্ধতিতে অভ্যস্ত সেভাবেই নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান বিএনপি মহাসচিবের। অসীম সাহসী করোনায় কেড়ে নেয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর জীবন। তার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে ছিল আলোচনা সভা। অংশ নেন দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। মনোবল, সাহস এবং বিনয়ী ভাব তাকে মহান করেছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠককে হারিয়ে স্মৃতিকাতর বিএনপির শীর্ষ নেতারাও। দলের মহাসচিব বলেন, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার গৌরবময় সংগ্রাম আর ত্যাগের ইতিহাস বিএনপির দীর্ঘ। 12টা মৌলিক বিষয়ে পরিবর্তনের সবগুলো দল এক হয়েছে। দিস ইজ এ পজিটিভ স্টেপ। সমস্যাটা ওই জায়গায় হয় যখন দেখি নতুন নতুন চিন্তা আসছে। সেই চিন্তাগুলো আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয়। যারা এখনো ইভিএমে ভোট দিতে পারে না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনকভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না পণ করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন। মির্জা ফখরুল মনে করেন, নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে সমস্যার সমাধান মিলবে না। বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না। অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে সনদ ঘোষণা করুন, আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠকে বসে, যেটাতে জাতি অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে,
সেই সময়টাতে নির্বাচন দিন, মানুষকে তার অধিকারটা ফিরিয়ে দিন, ভোটের অধিকার ফিরিয়ে দিন। বনানীতে মায়ের ডাকের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব শিশুদের জন্য আগামীতে বাসযোগ্য আবাসভূমি করার প্রতিশ্রুতি দেন। আমরা সংস্কার চাচ্ছি, কিন্তু সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। পরে জুলাই অভ্যুত্থানে শহীদ শিশুদের স্মরণে পদযাত্রা বের করে মায়ের ডাক। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রতিটি কোণা, প্রতিটি ইঞ্চি থেকে মুজিববাদীদের বিতাড়িত করা হবে, এমনটাই বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকালে গাজীপুর মাওনা ফ্লাইওভারের নিচে পথসভায় অংশ নেয় এনসিপি নেতারা। সেখানে নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপির লড়াই এখনও চলছে। পথসভা শেষে জয়দেবপুর রাজবাড়ী এলাকায় যায় জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। সেখানেও পথসভা করার কথা রয়েছে তাদের। এর আগে টাঙ্গাইলে শামসুল হক তোরণ এলাকা থেকে বের হয় পদযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে নিরালা মোড়ে গিয়ে শেষ হয় এটি। এছাড়া সকালে অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতারা। আমাদের একটি নতুন বাংলাদেশের জন্য লড়াই চলমান আছে। বাংলাদেশের 64 জেলায় আমরা গিয়েছি, যাব, এবং আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদীদের বিতাড়িত করব। জুলাই পদযাত্রা নিয়ে দেশ প্রদক্ষিণের অংশ হিসেবে গাজীপুরে এনসিপির নেতাকর্মীরা। সেখানকার খবর জানব সহকর্মী পলাশ প্রধানের কাছ থেকে। পলাশ, এনসিপির পথসভার কি অবস্থা দেখতে পাচ্ছেন? নেতারা কি বলছেন? তারা কিন্তু মাওনা এবং গাজীপুর চৌরাস্তা শেষ করে এখন গাজীপুর সদর রাজবাড়ী মাঠে এসেছে। তারা তাদের যে নেতাকর্মী, স্থানীয় নেতাকর্মী, সেই স্থানীয় নেতাকর্মীদেরকে নিয়ে মিছিল করে মূলত এখানে এসেছে। এখানে এসে তারা কিছুক্ষণের মধ্যে আমরা দেখেছি তারা যে নেতাকর্মীরা তারা কিন্তু আসলে প্রস্তুত নিচ্ছে। স্থানীয় যে নেতাকর্মীরা আছে তারা বক্তব্য দিচ্ছে। কিছুক্ষণ পরেই মূলত এনসিপি যারা কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীরা মূলত স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যেই বক্তব্য পেশ করবেন। এরপরে এখান থেকে শেষ করে মূলত তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। এরপরে তাদের যে ভাগ রয়েছে, যেভাবে আসলে নির্দেশনা দিয়েছে, দেশের 64 জেলা যেভাবে রয়েছে সেভাবে আসলে কার্যক্রম করবে। তবে এখন পর্যন্ত গাজীপুরের যে 3টি স্থানে যেভাবে পথসভা করার কথা ছিল সেটি আসলে সফলভাবে করা হয়েছে। হয়তো বা এটি শেষ করে তাদের যে পরবর্তী যে জেলাগুলো রয়েছে সেটি করবে। তবে কেন্দ্রীয় নেতাকর্মীরা কিন্তু কিছুক্ষণের মধ্যে আসলে শাওন বক্তব্য দেবে। 9 সেপ্টেম্বর হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। ওই দিনই ডিজিটাল গণনার মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। বিকেলে ক্যাম্পাসে ডাকসু নির্বাচনী কর্মকর্তারা তফসিল ঘোষণা করেন। এবার কোনো আবাসিক হলে ভোট কেন্দ্র থাকবে না। ক্যাম্পাসের 6টি আলাদা কেন্দ্রে ভোট নেওয়া হবে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান প্রধান নির্বাচনী কর্মকর্তা। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে ডাকসু নির্বাচন, এমন আভাস মাসখানেক আগে দেওয়া হয়। সেই আভাসই সত্যি হলো। তফসিল ঘোষণায় এলো বহুল আকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের তারিখ 9 সেপ্টেম্বর। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তফসিল ঘোষণায় অংশ নেন চিফ রিটার্নিং অফিসার ও অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা। জানানো হয়, খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে 30 জুলাই, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 11 আগস্ট। 12 আগস্ট থেকে 18 আগস্ট বিকেলের মধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। 21 আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ভোট গ্রহণের তারিখ ও ভোটার তালিকা প্রকাশ হবে 30 জুলাই, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 11 আগস্ট। 12 আগস্ট থেকে 18 আগস্ট বিকেলের মধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। 21 আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। ভোট গ্রহণের পরপরই অপটিক্যাল কাউন্টিং সিস্টেম OCS পদ্ধতিতে ভোট গণনা করা হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। পরিচয়পত্র, পে স্লিপ ছাড়া কাউকে ভোট প্রদান করতে দেওয়া হবে না। সোমবার ডাকসু নির্বাচনের ভোট কেন্দ্র হিসেবে বিবেচিত হয় প্রতিটি আবাসিক হল, কিন্তু প্রভাব ও অনিয়মের শঙ্কায় এবার স্বতন্ত্র 6টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। নির্দিষ্ট হলের শিক্ষার্থীরা যার যার কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। এরই মধ্যে আচরণবিধিও চূড়ান্ত করেছে ডাকসু নির্বাচনের দায়িত্বপ্রাপ্তরা। সাদা কালো পোস্টার
লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো এবং বিলি করা যাবে। খতে আছে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলে কোনো প্রার্থী নিজের সাদা কালো ছবি ব্যতীত অন্য কারো ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবেন না। কোনো প্রকার স্থাপনা, গাছপালা, বিদ্যুৎ এবং টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না। প্রশ্ন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদভুক্ত ছিল নিষিদ্ধ ছাত্রলীগ, আর পরিবেশ পরিষদের বাইরে থাকায় ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে কখনো রাজনীতি করতে পারত না। এবার কি তাহলে ডাকসু নির্বাচনের জন্য পরিবেশ পরিষদে ছাত্রলীগকে বাদ দিয়ে শিবিরকে সংযোজন করা হয়েছে? পরিবেশ পরিষদের কোনো অস্তিত্ব আমরা পাই নাই। এই ইলেকশন করতে গিয়ে আমরা কোনো রেকর্ড ডকুমেন্ট আমরা পাইনি। এক। সেকেন্ড হচ্ছে, আমরা যেহেতু এটা নির্দলীয়, কোনো ধরনের দল মার্কা কোনো কিছু এখানে নাই, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রদের ইলেকশন, সেখানে আমরা এগুলো বিবেচনা করার কোনো সুযোগ নাই। ডাকসু নির্বাচনের প্রার্থী হতে এবার নির্ধারিত কোনো বয়স রাখা হয়নি। অনার্স, মাস্টার্স ও এমফিলে ভর্তি আছেন এমন নিয়মিত শিক্ষার্থীরাই ভোটার, তারাই প্রার্থী হতে পারবেন। আমরা এই পর্যন্ত কোনো ধরনের থ্রেট আমরা অনুভব করি নাই। আমরা কোনো পক্ষ থেকে কোনো ধরনের কোনো কিছু আমরা এখনো পাইনি। সবশেষ ডাকসু নির্বাচন হয়েছিল 2019 সালে। সেই নির্বাচন হতে 28 বছর অপেক্ষা করতে হয়েছিল। সেই নির্বাচনের পরে অন্তত 5 থেকে 6 বছর কেটে গেছে। এবার এসে তফসিল ঘোষণা করল কর্তৃপক্ষ। সবশেষ ডাকসু নির্বাচনে তৎকালীন ছাত্রলীগ বা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক কারচুপি এবং অনিয়মের অভিযোগ ছিল। এবার তো আর রাজনৈতিক সরকার নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা ডাকসুর ভোটাররা আশা করছেন যে এবার প্রভাবমুক্ত একটা ভালো নির্বাচন উপহার দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সব খবর থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণহত্যার বিচার এমনভাবে করা হবে যেন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে কেউ কখনো দমন পীড়ন চালিয়ে দেশের জনগণকে ধ্বংস করতে না পারে। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতমভাবে পরিবর্তন। সে গভীরতম পরিবর্তন যদি না করি, দেশ স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। যতই আমরা আইন কানুন সামাল দিই, যতই সংস্কার করি। ডিসেম্বরের মধ্যে গণহত্যায় জড়িত শীর্ষ পর্যায়ের বড় অংশের বিচার সম্পন্ন হবে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর শেখ হাসিনা ও তার দোসরদের নৃশংসতা 71-এ পাকিস্তানি হবে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর শেখ হাসিনা ও তার দোসরদের নৃশংসতা 71-এ পাকিস্তানি বাহিনীর বর্বরতাকেও ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা। সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় তাজুল ইসলাম বলেন, মোবাইল কোর্ট আর গণহত্যার বিচার এক নয়, তাই এই বিচার সময় নিয়ে করা হচ্ছে। ভবিষ্যতে এই বিচার নিয়ে কোনো সরকার কিংবা আন্তর্জাতিকভাবে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সে সকল বিষয় মাথায় রেখেই বিচার চালানো হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী আগামী 3 আগস্ট প্রদান করা হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে বিচার নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা। আশ্বাস দেন বর্তমান সরকারের মেয়াদেই কাঙ্ক্ষিত ফলাফলের। অনুষ্ঠানে বিচার কাজ নিয়ে হতাশা জানান শহীদ ইয়ামিনের বাবা। যাদের রক্তের উপর দাঁড়িয়ে উনি আজকে প্রধান উপদেষ্টা, এবং অপ্রিয় সত্যি হলেও বলবো, ওনার 1000 কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছেন। উনি অলরেডি 6 মাসের দণ্ডিত আসামি ছিলেন, সেটা মাফ করে নিয়েছেন। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা, আর্মড মানুষকে আহত হয়ে যাচ্ছে যখন তখন গুলি করে মেরে ফেলা, সেটা করতে যে যুক্তিসঙ্গত সময় দরকার সেটা আমরা নিয়েছি, সেটা আমরা নিচ্ছি। কিন্তু তার অর্থ এই নয় যে এই বিচার বছরের পর বছর সময় লাগবে, তা না। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি।
আজ থেকে ৮ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে হামলা চালাতে পারে এমন তথ্য দিয়েছে পুলিশের বিশেষ শাখা এসবি। তাই এ সময় রাজধানীতে বিশেষ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তল্লাশির পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল বছর ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হয় ছাত্রলীগ। গোপালগঞ্জ সহ কয়েকটি স্থানে নিজেদের অবস্থান জানান দেয় তারা। অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের দেশ জুড়ে হামলার পরিকল্পনা রয়েছে এমন তথ্য দিচ্ছে গোয়েন্দারা। অন্তর্বর্তী সরকার দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পরও দেশ বিদেশে ছদ্মবেশে সংগঠনটির নেতাকর্মীরা তৎপর রয়েছে বলে তথ্য আছে গোয়েন্দাদের কাছে। এমন শঙ্কায় আগামী 11 দিন সারা দেশে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। যদিও আইজিপি বলছেন জুলাই আগস্ট ঘিরে আগে থেকেই তৎপর বাহিনীগুলো। এই সময়টা একটু সতর্ক, জুলাই আগস্ট পুরোটাই এটাই আর কি। রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির সব ইউনিটকে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি, সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। প্রায় 146টা পয়েন্টে আমরা চেকপোস্ট বসাবো, সেটা রাত্রে। এর বাহিরে আমরা ওই যে হঠাৎ করে মানে 24/7 করি না, হঠাৎ করে মনে করেন যে আমি 11টা থেকে 12টা বলে দিলাম যে 1 ঘন্টার চেকপোস্ট হবে, আবার বিকালে কোনো এক সময় বললাম যে 6টা থেকে 7টা চেকপোস্ট হবে। তখন তাৎক্ষণিকভাবে আমরা নির্দেশনা দিই আমাদের কন্ট্রোলের মাধ্যমে, আমাদের মোবাইল পেট্রোলগুলো সবগুলো চেকপোস্ট বসে যায়। সুনির্দিষ্ট তথ্য আছে বলেই এমন নির্দেশনা বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। তবে গণগ্রেফতার যেন না হয় সেদিকেও নজর রাখার পরামর্শ তাদের। যারা নানা ধরনের অপরাধ বা অপতৎপরতা বা অস্থিরতা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত বা এই ধরনের পরিকল্পনা আছে বা যাদের চলাচল কিংবা তার যাদের গতিবিধি সন্দেহজনক এবং আইনের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারলে চলমান যে অস্থিরতা বা যে অভিযোগগুলো আছে বা যে ধরনের সন্দেহজনক পরিস্থিতির সম্ভাবনা আছে সেই জায়গাগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। চলতি বছরের 12ই মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং সহযোগী সব সংগঠনের কার্যক্রম বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে একজন লাইফ সাপোর্টে আর 3 জন আইসিইউতে চিকিৎসাধীন। মঙ্গলবার সকাল 9:30টায় এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গেল 3 দিনে শারীরিক অবস্থার উন্নতি হয় অনেকেই ফিরেছেন নিজ বাড়িতে, বাকিদেরও পর্যায়ক্রমে বাড়িতে ফেরত পাঠানো হবে। এখনও রাজধানীর 3টি হাসপাতালে 45 জন আহতের চিকিৎসা চলছে, যেখানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 33 জন, সম্মিলিত সামরিক হাসপাতালে 11 জন আর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে 1 জন রয়েছেন। বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত 34 জন মৃত্যুবরণ করেছেন। গেল 21 জুলাই রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান। শরীরের ক্ষত তো আছেই, মনের ক্ষত যেন কম নয়। দুর্ঘটনার স্মৃতি বারবার মনে হওয়া, দুঃস্বপ্ন আর আতঙ্ক তাড়া করে ফিরছে মাইলস্টোন ট্র্যাজেডির শিকার শিক্ষার্থী ও স্বজনদের। তাদের মধ্যে মানসিক সমস্যার 10টি উপসর্গ খুঁজে পেয়েছেন চিকিৎসকরা। জাতীয় বার্ন ইনস্টিটিউট জানিয়েছে আহতদের মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে কাজ করছে 3টি বিশেষজ্ঞ দল। 21 জুলাই মধ্য দুপুর মাইলস্টোন স্কুলে আছড়ে পড়ে এক যুদ্ধ বিমান। মুহূর্তেই আনন্দমুখর ক্যাম্পাস হয়ে ওঠে মৃত্যুপুরী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ হিসেবে এখন পর্যন্ত প্রাণ গেছে 34 জনের। বেঁচে ফেরা মানুষদের নেওয়া হয় হাসপাতালে, শরীর সারাতে চলছে চিকিৎসা, কিন্তু মনের ক্ষত যে আরও বড়। সেই ক্ষত সারাতে 22 জুলাই থেকে কাজ করছেন মনোরোগ বিশেষজ্ঞরা। ঢাকা মেডিকেল ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসকেরা আহতদের সঙ্গে কথা বলে 10 ধরনের সমস্যা পেয়েছেন। দুর্ঘটনার সেই স্মৃতি যেন ঘুমোতে দিচ্ছে না শিশুদের। অভিভাবকদেরও নানা উপসর্গ পাওয়া গেছে। বার্ন যে ক্যাটাগরিরই হোক না কেন, সবার একটা মেন্টাল হেলথের একটা ডিসরাপশন হচ্ছে।
বিশেষ করে শিশুদের মধ্যে এই বিষয়টা বেশি পরিলক্ষিত হচ্ছে। তারা আসলে তাদের মধ্যে একটা প্যানিক অ্যাটাক বলতে পারেন, একটা ভীতি, একটা শঙ্কা, অনেকের মধ্যে এরকমের মনে হচ্ছে যে স্কুলে আবার যাব কিনা, স্কুলে গেলে আবার এই ধরনের কোনো সমস্যার মধ্যে পড়ব কিনা। রোগীদের মনস্বাস্থ্যের উন্নয়নে কাউন্সেলিং সেবা দেওয়া হচ্ছে প্রতিদিন। খোলা হয়েছে 6টি হটলাইন নম্বর। ছাড়পত্র দেওয়ার সময় বিশেষ গুরুত্ব পাচ্ছে মানসিক স্বাস্থ্য। সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য আরেকটা স্পেশাল টিম আছে। আরও কিভাবে মানে এই বিষয়টাতে যেটা সাইকোলজিক্যাল সাপোর্টের কথা বলেন, কারণ এটা লম্বা সময় লাগবে, এটা একদিন বা দুদিনে শেষ হয়ে যাচ্ছে না। তো এটার জন্য আরও অর্গানাইজ প্ল্যান করে ওনারা আমাকে হয়তো কালকেই জানাবে, আরও টিমের সদস্য নতুন করে বাড়বে। এই বিষয়টাকে আমরা সর্বোচ্চ লেভেলের গুরুত্ব দিচ্ছি। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন 33 জন। 11 জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার ছাড়পত্র দেওয়া হয়েছে আরও 4 জনকে। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। সব খবর থেকে নিচ্ছি আরও একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির দ্বিতীয় দিনে আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করেছেন তাদের আইনজীবীরা। এদিন নিজেদের নির্দোষ দাবি করেন তারা। পরে পলাতক আসামিদের পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবীদের শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। যে মৃত্যু বদলে দিয়েছিল জুলাই আন্দোলনের গতিপথ, যে মৃত্যু হয়ে উঠেছিল ভয়হীন শেকল ভাঙার প্রেরণা। গুলি খাইছে একটা। সকালে আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এসআই আমির হোসেন সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায় অভিযোগ গঠন শুনানির দ্বিতীয় দিনে আসামিদের অব্যাহতি চান তাদের আইনজীবীরা। শুরুতে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবীরা কে কার পক্ষে লড়বেন, পলাতক আসামিদের সে তালিকা নতুন করে বুঝিয়ে দেন ট্রাইব্যুনাল। পরে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শরীফুল ইসলাম যদি প্রপার ট্রায়াল অবশ্যই হবে, সেই ট্রায়ালের ভেতর দিয়ে শরীফুল ইসলাম মুক্ত হবেন বলে আমি আশা করি। ওনার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগটা ডাইরেক্ট প্রুফটা নেই। আর আপনি যেটা বলেছেন যে গুলি করার অভিযোগ, এই গুলি করার অভিযোগে আপনারা দেখবেন যে 2টো ভিডিও আছে। একটা ভিডিও হলো গুলি করার ক্ষেত্রে ভিডিও আলাদাভাবে, আর একটা ভিডিও হলো যে ভিকটিম যখন হাত প্রসারিত করে তার সংশ্লিষ্ট জায়গায় ছিল ওই পার্টটি। তবে এদিন ট্রাইব্যুনালে আসামিপক্ষের শুনানির বিপরীতে বক্তব্য তুলে ধরেনি প্রসিকিউশন। তবে গণমাধ্যমকে জানানো হয় অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে প্রসিকিউশনের কাছে। ইনভেস্টিগেশনের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। আমাদের ভিডিও ফুটেজ আছে, সিসি ক্যামেরা আছে, সিডিআর আছে, আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে। এর আগে সোমবার আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। বলেন, মূল ঘটনা আড়াল করতে বারবার পরিবর্তন করা হয় পোস্টমর্টমের রিপোর্ট। এর আগে গত 22 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ 24 জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। গত 30 জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। বিগত সরকারের বিরোধিতার কারণে বিএনপি জামায়াত নেতাদের গেল 1 দশক চীন সফর হয়নি, এই মন্তব্য করেন দেশটির রাষ্ট্রদূত ইয়া ওয়েন। কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে ডিক্যাপ টকে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিপক্ষীয় জোটের বিষয়ে অন্যান্য দেশ উদ্বেগ জানায়নি বলেও দাবি করেন রাষ্ট্রদূত। প্রভাবশালী এই রাষ্ট্রদূতের বিশ্বাস, নিবন্ধিত সব দলকে নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সক্ষম হবে অন্তর্বর্তী সরকার। জুলাই গণ অভ্যুত্থানের পর গেলেও 1 বছরে রাজনৈতিক দলগুলোর সাথে বেড়েছে চীনের ঘনিষ্ঠতা। এরই মধ্যে বেইজিং সফর করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা। অন্তত 2 দফায় শি জিনপিং সরকার এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতাদের সাথে বৈঠক করেছেন তারা। আনুষ্ঠানিক সফর করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া দলের শীর্ষ নেতারাও আলাদাভাবে গেছেন চীন সফরে।
বিগত সরকারের 15 বছরে বিএনপি জামাত সহ ক্ষমতার বাইরে থাকা দলগুলোর সাথে সেই অর্থে ঘনিষ্ঠতা দেখা যায়নি চীনের। শীর্ষ নেতাদের এমন সফরও কেন হয়নি রাষ্ট্রদূতের কাছে সেটি জানতে চান সাংবাদিকরা। Our interaction with BNP Jamaat Islami was hindered, was prevented. সরকারের বিরোধিতার কারণে গেল 10 বছর বিএনপি ও জামাত নেতাদের সাথে ঘনিষ্ঠতা হয়নি আমাদের, সে কারণে তাদের নিয়ে চীন সফরও করা যায়নি। All major political parties. ডিক্যাপ টকে উঠে আসে বাংলাদেশ, চীন, পাকিস্তান ত্রিপক্ষীয় জোটের কথা। রাষ্ট্রদূত বলেন, এর মূল লক্ষ্য অর্থনৈতিক উন্নয়ন ও দেশগুলোর সার্বভৌমত্ব নিশ্চিত করা। Yeah, too. We briefed the diplomats from South Asian countries in Beijing. কবে কিভাবে নির্বাচন সেটি নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমরা চাই নিবন্ধিত সব দলের অংশগ্রহণে একটা ভালো নির্বাচন। They appreciate. মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিরপেক্ষ তদন্তের তাগিদ দেন রাষ্ট্রদূত। বলেন, এ কাজে তার দেশের বিশেষজ্ঞরা ঢাকা আসছেন। The visit of Chinese experts, technicians. যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা খতিয়ে দেখতে চীনা বিশেষজ্ঞ দল আসছে। 2012 সাল থেকে এই বিমানটি ব্যবহৃত হচ্ছে এখানে। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না। So that is also China's view. নির্বাচন এবং সরকার ব্যবস্থা কেমন হবে এই সিদ্ধান্ত বাংলাদেশের মানুষের বলে উল্লেখ করেন তিনি। আশা করেন অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনে সক্ষম। As a foreign diplomat, it's not for me to answer these questions. এটা তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে কোনো জোট নয়। এটা নিয়ে এই অঞ্চলের অন্যান্য দেশের সাথেও কথা বলেছি আমরা। আনুষ্ঠানিকভাবে কেউ কোনো উদ্বেগ জানায়নি। Participatory sort of, the election. Yeah. তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নে বেইজিং আগ্রহী হলেও আনুষ্ঠানিকভাবে এখনো ঢাকা কিছু জানায়নি বলে উল্লেখ করেন ইয়াওয়েন। মার্কিন শুল্ক নীতির সমালোচনা করে রাষ্ট্রদূত বলেন, চীনের অগ্রযাত্রা থামাতে পারবে না কেউই। China will work with Bangladesh. মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। এনসিপি নেতা কর্তৃক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে কটূক্তির প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। দুপুরে শহরের বড়বাজার এলাকায় সচেতন আলেম ও ছাত্র জনতার ব্যানারে এই বিক্ষোভ হয়। বক্তারা এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারিকে তার বক্তব্য প্রত্যাহার করতে বলেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের সহকারী কেন্দ্রীয় মহাসচিব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হেফাজতে ইসলামের জেলা সদস্য সচিব সহ অন্যান্যরা। চ্যাম্পিয়নদের গ্রুপে পড়লেও প্রথমবার অলিম্পিকে যাওয়ার হাতছানি বাংলাদেশের সামনে। সুযোগ থাকছে বিশ্বকাপে খেলারও। মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয় এএফসি নারী এশিয়ান কাপের ড্র, যেখানে বি গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপের অন্য 3 প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চীন, উজবেকিস্তান ও উত্তর কোরিয়া। মোট 12টি দল খেলবে এশিয়া কাপে, যেখান থেকে সেরা 8টি দল খেলবে কোয়ার্টার ফাইনালে। আর কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলো সরাসরি সুযোগ পাবে 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার। শুধু তাই নয়, কোয়ার্টার ফাইনালের এই 8 দল থেকে 6 দল সরাসরি যাবে 2030 বিশ্বকাপে। বাকি 2 দল খেলবে আন্তঃমহাদেশীয় প্লে অফে, যেখানে তাদের সামনে সুযোগ থাকবে বিশ্বকাপে যাওয়ার। দর্শক, সব খবর থেকে আবার একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। ফরিদপুরের নগরকান্দায় ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির সময় 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করেন র্যাব 10-এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, আসামিরা র্যাব পরিচয়ে ডাকাতি করে আসছিল। সম্প্রতি ফরিদপুরের নগরকান্দার মহাসড়কে বাসের গতিরোধ করে 2 জনকে মাইক্রোবাসে তুলে নেওয়ার খবর পেয়ে তাদের ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। র্যাবের অতিরিক্ত ডিআইজি জানান, 5 জনই আন্তজেলা ডাকাত দলের সদস্য। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতি এবং হত্যা মামলা রয়েছে। জেল হাজতে বসেও তারা ডাকাতির পরিকল্পনা করেছে। র্যাব পরিচয়ে কেউ অভিযান চালানোর সময় জনগণকে আরো বেশি সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 5 জনই হলো সংঘবদ্ধ আন্তজেলা ডাকাত দলের সদস্য প্রত্যেকেই। র্যাবের যে জ্যাকেটগুলো দেখতেছেন, জ্যাকেট পরা ছিল। এই অবস্থায় তারা সেই বাসে উঠে এই ভিকটিম দ্বয়কে টেনে হিস্টে জোরপূর্বক সেই বাস থেকে নামিয়ে তাদের মাইক্রোবাসে উঠায়। তাদের কাছে যা পেয়েছিল, কিছু টাকা পেয়েছিল, তারপরে তারা যেই মালামালগুলো ক্রয় করেছিল, এগুলো পেয়েছিল, এগুলো তারা নিয়ে নেয়।
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের জ্ঞাত আয় বহির্ভূত 5 কোটি 37 লাখ টাকার সন্ধান পেয়েছে দুদক। তার 19টি ব্যাংক অ্যাকাউন্টে 158 কোটি 78 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করার অনুমোদন দিয়েছে দুদক। পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের নামে রমনায় থাকা 3 কোটি 65 লাখ টাকার একটি ফ্ল্যাট ক্রয় করার আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তার 7টি ব্যাংক অ্যাকাউন্ট ও 5টি বিও অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন। এর আগে গত বছরের 7 অক্টোবর তাকে রাজধানীর রমনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শারীরিক, মানসিক ও শিক্ষাগত উন্নয়নে বিভিন্ন পর্যায়ে গবেষণা ও কাজ করা বেসরকারি সংগঠনগুলোর সাথে যুক্ত হয়ে কাজ করতে চায় সরকার, এমন মন্তব্য করেছেন সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ। দুপুরে রাজধানীর একটি হোটেলে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে আপাসেন ইন্টারন্যাশনাল এবং ব্র্যাক ইউনিভার্সিটির গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন তথ্য জানান তিনি। বলেন, একই গবেষণা বারবার না করে যারা বেসরকারি পর্যায়ে কাজ করছে তাদের গবেষণালব্ধ তথ্য উপাত্ত নিয়ে সরকার সমন্বিত উদ্যোগ নিলে সময় অপচয়ের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, এই গবেষণা ভবিষ্যতে নীতি নির্ধারণে কার্যকর ভূমিকা রাখবে। আপনাদের মতো সংগঠনগুলোর আমাদের সাথে কোলাবোরেশনের প্রয়োজন হবে এবং সেটা করা উচিত। যারা দেশে বিদেশে কাজ করছে উঁচু মানের, তাদের সাথে আমাদের কোলাবোরেটিভ কাজে অ্যাকশনে আসা দরকার। আমরা যদি সারাক্ষণ ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে রিইনভেন্ট করি আমাদের অনেক সময় লেগে যাবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারীর হামলায় প্রাণ গেছে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সহ 5 জনের। নিহত দিদারুল ইসলামের বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে তিনি দায়িত্বরত ছিলেন। রেখে গেছেন স্ত্রী ও 2 সন্তান। সোমবার পরপর 2টি ম্যাচ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের 2 রাজ্যে। নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি বহুতল ভবনে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এলোপাতারি গুলিতে মৃত্যু হয়েছে 4 জনের, পরে আত্মহত্যা করে হামলাকারী। নিউইয়র্কের রেনে শহরের একটি ক্যাসিনোয় হামলা চালায় অপর এক বন্দুকধারী। গুলিবিদ্ধ হয় 5 জন। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও 2 জনের। আটক করা হয় সন্দেহভাজনকে। পুলিশের গুলিতে তার অবস্থা সংকটাপন্ন। 2টি ঘটনাতে হামলাকারীদের উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। এই ছিল আজকে সব খবরের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।